Delivery Malaysian 370, good morning. Malaysian 370, standby. 8 মার্চ 2014 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে টারমাকে তখন শেষ মুহূর্তের ব্যস্ততা। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত। বিমানে তখন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। যাত্রীদের মধ্যে ছিলেন চীনের একদল প্রখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী, যারা কুয়ালালামপুরে একটি প্রদর্শনী শেষে দেশে ফিরছিলেন। ছিল ছুটি কাটাতে যাওয়া একদল পরিবার, বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কর্মরত প্রকৌশলী এবং 14টি ভিন্ন দেশের নাগরিক। এটি ছিল একটি সাধারণ রুটিন মধ্যরাতের ফ্লাইট, যা এর আগে হাজার হাজার বার কোনো রকম অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রাত 12:41 বোয়িং 777-200ER মডেলের বিশাল বিমানটি তার যাত্রা শুরু করে। প্রায় 40 মিনিট পর যখন বিমানটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উঠছিল, তখন মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানের শেষ যোগাযোগটি হয়। কন্ট্রোলার ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশের জন্য বিমানটিকে হোচিমিন সিটির কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করার নির্দেশ দেন। Malaysian 370, contact Ho Chi Minh 120.9. এটি ছিল ফ্লাইট MH370 থেকে শোনা শেষ কোনো কথা। এর মাত্র 2 মিনিট পর বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার স্ক্রিন থেকে চিরদিনের জন্য উধাও হয়ে যায়। কি ঘটেছিল সেই রাতে? কিভাবে একটি দেশের সামরিক রাডারকে ফাঁকি দিয়ে একটি বিশাল যাত্রীবাহী বিমান ঘন্টার পর ঘন্টা ধরে উড়ে গেল? এবং কেন আধুনিক প্রযুক্তির যুগেও একটি আস্ত বোয়িং 777 বিমান তার 239 জন আরোহী সহ কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে যেতে পারে? এটি আধুনিক বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল অমীমাংসিত রহস্যের কাহিনী। যে কোনো বিমান যাত্রার মতোই MH370 সূচনাটিও ছিল 8-10টা ফ্লাইটের মতোই নির্ঝঞ্ঝাট, স্বাভাবিক। বিমানটি ছিল বোয়িং 777-200ER মডেলের, যার রেজিস্ট্রেশন নম্বর ছিল 9MRO। বোয়িং 777 তার নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত, এবং এই নির্দিষ্ট বিমানটিরও ছিল একটি পরিষ্কার নিরাপত্তা রেকর্ড। বিমানের ককপিটে ছিলেন 2 জন পাইলট। ক্যাপ্টেন ছিলেন 53 বছর বয়সী জাহারি আহমেদ শাহ, একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট, যার 33 বছরের কর্মজীবনে 18,000 ঘন্টারও বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। তার ডান দিকের আসনে ছিলেন 27 বছর বয়সী ফার্স্ট অফিসার ফারিক হামিদ, একজন তরুণ এবং প্রতিশ্রুতিশীল পাইলট, যিনি বোয়িং 777 চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন, এবং এটি ছিল তার চূড়ান্ত প্রশিক্ষণ ফ্লাইটগুলোর একটি। বিমানের যাত্রীদের মধ্যে সিংহভাগ অর্থাৎ 153 জনই ছিলেন চীনা নাগরিক। তাদের মধ্যে ছিল শিল্পী, ব্যবসায়ী এবং পর্যটকদের একটি বৈচিত্র্যময় দল। এছাড়াও বিমানে ছিলেন অস্ট্রেলিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের নাগরিকরা। এর মধ্যে 2 জন ইরানি নাগরিক জাল অস্ট্রিয়ান এবং ইতালীয় পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন, যা প্রাথমিকভাবে ছিনতাইয়ের একটি সম্ভাব্য সূত্র হিসেবে বিবেচিত হয়েছিল, যদিও পরে জানা যায় তারা ছিলেন সাধারণ আশ্রয় প্রার্থী। স্থানীয় সময় রাত 12:42 বিমানটি কুয়ালালামপুরের রানওয়ে থেকে আকাশে ওড়ে। উড্ডয়নের পর সবকিছুই ছিল নিখুঁত। বিমানটি তার নির্ধারিত গতিপথে অর্থাৎ উত্তর পূর্ব দিকে বেইজিংয়ের উদ্দেশ্যে 35,000 ফুট উচ্চতায় উঠে আসে। পাইলটরা নিয়মিত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রাখছিলেন। রাতে 1:07 বিমানটির ACARS সিস্টেম থেকে শেষ স্বয়ংক্রিয় বার্তাটি পাঠানো হয়, যা বিমানের ইঞ্জিন এবং অন্যান্য সিস্টেমের স্বাভাবিক অবস্থার রিপোর্টই পাঠিয়েছিল। সবকিছু ইঙ্গিত দিচ্ছিল একটি শান্ত এবং স্বাভাবিক যাত্রার। জানেন নিশ্চয়ই, আধুনিক বিমান চলাচল ব্যবস্থা দাঁড়িয়েছে যোগাযোগ এবং নজরদারির এক জটিল নেটওয়ার্কের ওপর। যেমন বিমানগুলো আকাশে তাদের অবস্থান জানানোর জন্য একাধিক প্রযুক্তি ব্যবহার করে। এর মধ্যে প্রধান হল ট্রান্সপন্ডার। এটি সেকেন্ডারি র্যাডার সিস্টেমের অংশ। বিমান থেকে এটি স্বয়ংক্রিয়ভাবে একটি কোড পাঠায়, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের স্ক্রিনে বিমানের পরিচয়, উচ্চতা এবং গতি প্রদর্শন করে। এরপর আছে ACARS। এটি একটি টেক্সট ভিত্তিক ডিজিটাল ডেটা লিঙ্ক সিস্টেম।
যার মাধ্যমে বিমান স্বয়ংক্রিয়ভাবে তার ইঞ্জিন এবং অন্যান্য সিস্টেমের অবস্থা সম্পর্কে এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টেশনে বার্তা পাঠায়। ফ্লাইট MH370 নিখোঁজ হওয়ার ঘটনাটি যেন এই প্রতিটি সিস্টেমের এক রহস্যময় এবং পর্যায়ক্রমিক ব্যর্থতারই কাহিনী। রাত 1:19 যখন বিমানটি মালয়েশিয়ান আকাশসীমা ছেড়ে ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করতে যাচ্ছিল, তখন পাইলট অথবা কো পাইলটের কাছ থেকে সেই শেষ বার্তাটি আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। এই বার্তাটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং এর মধ্যে কোনো রকম উদ্বেগ বা অস্বাভাবিকতার চিহ্ন ছিল না। তদন্তকারীরা পরবর্তীতে নিশ্চিত হতে পারেননি যে এই কণ্ঠটি ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ছিল নাকি ফার্স্ট অফিসার ফারিক হামিদের। এর ঠিক 2 মিনিট পর রাত 1:21 বিমানের ট্রান্সপন্ডারটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিমানটি বেসামরিক রেডার স্ক্রিনে আর শনাক্ত করা যাচ্ছিল না। তদন্তকারীরা মনে করেন এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার সম্ভাবনা কম। এটি সম্ভবত ককপিটের ভেতর থেকে ইচ্ছাকৃতভাবে একটি সুইচ ঘুরিয়ে বন্ধ করা হয়েছিল। এটি ছিল সেই মুহূর্ত যখন বিমানটি মালয়েশিয়া এবং ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যবর্তী এক অন্ধকার বা হ্যান্ড ওভার জোনে ছিল। রাতে 1:30 বিমানটির ACARS সিস্টেম থেকে পরবর্তী বার্তাটি পাঠানোর কথা ছিল, কিন্তু সেই বার্তাটি আর কখনো আসেনি। এটি ইঙ্গিত দেয় যে এই সিস্টেমটি হয়তো ইচ্ছাকৃতভাবেই বন্ধ করা হয়েছিল। এই পর্যায়ক্রমিক নীরবতা তদন্তকারীদের এই ধারণার দিকে নিয়ে যায় যে বিমানটিতে যা কিছু ঘটছিল তা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং এটি ছিল এক সুচিন্তিত এবং ইচ্ছাকৃত কাজ। বেসামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য বিমানটি অদৃশ্য হয়ে গেলেও এটি সামরিক রেডারের চোখ এড়াতে পারেনি, অন্তত কিছুক্ষণের জন্য। বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা সেকেন্ডারি রেডারের উপর নির্ভর করে, যা কাজ করার জন্য বিমানের ট্রান্সপন্ডার থেকে পাঠানো সিগন্যালের প্রয়োজন হয়। কিন্তু সামরিক বাহিনী ব্যবহার করে প্রাইমারি রেডার সিস্টেম, যা বস্তুর গা থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে তার অবস্থান শনাক্ত করতে পারে। এর জন্য ট্রান্সপন্ডারের কোনো প্রয়োজন হয় না। বেসামরিক রেডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মালয়েশিয়ান সামরিক রেডারে একটি অজানা বিমানকে শনাক্ত করা হয়, যা তার নির্ধারিত উত্তর পূর্ব দিকের পথ থেকে বাঁয়ে দিক পরিবর্তন করে মালয় উপদ্বীপের উপর দিয়ে উল্টো দিকে ফিরে আসছিল। এই বিমানটি মালয়েশিয়া এবং থাইল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যায়। মালয়েশিয়ান কর্তৃপক্ষ প্রথমে এই রেডার ডেটাটিকে গুরুত্ব দেয়নি, কারণ তারা ভেবেছিল এটি কোনো সাধারণ বিমান হতে পারে। কিন্তু পরবর্তীতে তারা নিশ্চিত হন যে এই অজানা বিমানটি আর কিছুই নয়, এটি ছিল ফ্লাইট MH370। এই ইচ্ছাকৃত এবং সুনির্দিষ্ট মোড়টি প্রমাণ করে যে এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটির ঘটনা ছিল না। বিমানটি তখনও কারো নিয়ন্ত্রণে ছিল। রাত 2:22 বিমানটি পেনাং দ্বীপ থেকে প্রায় 200 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আন্দামান সাগরের উপর থাকা অবস্থায় মালয়েশিয়ান সামরিক রেডারের আওতার বাইরে চলে যায়। এরপর থেকে বিমানটির আর কোনো সরাসরি অবস্থান জানা সম্ভব হয়নি। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, কেন মালয়েশিয়ান বা থাই বিমান বাহিনী একটি অজানা এবং ট্রান্সপন্ডারবিহীন বিমানকে তাদের দেশের আকাশসীমার উপর দিয়ে উড়ে যেতে দেখেও কোনো পদক্ষেপ নেয়নি? কেন কোনো ফাইটার জেট পাঠিয়ে এটিকে শনাক্ত করার চেষ্টা করা হয়নি? এই ব্যর্থতা এবং সমন্বয়হীনতা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং মূল্যবান সময় নষ্ট করে। ফ্লাইট MH370 নিখোঁজ হওয়ার পরের কয়েক ঘন্টা ছিল চরম বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সমন্বয়হীনতায় পূর্ণ। মালয়েশিয়ার কুয়ালালামপুর কন্ট্রোল সেন্টার যখন বিমানটির সাথে যোগাযোগ হারায়, তখন তারা ধরে নেয় যে এটি ভিয়েতনামের হো চি মিন সিটি কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ স্থাপন করেছে। অন্যদিকে ভিয়েতনামের কন্ট্রোলাররা বিমানটিকে তাদের রেডারে দেখতে না পেয়ে ভাবেন যে এটি হয়তো তখনও মালয়েশিয়ার আকাশসীমাতেই আছে। প্রায় 20 মিনিট পর যখন ভিয়েতনামের কন্ট্রোলাররা মালয়েশিয়াকে জানায় যে তারা বিমানটির সাথে কোনো যোগাযোগ করতে পারেনি, তখনই প্রথম বাজে বিপদের ঘণ্টা। এরপরও মালয়েশিয়া এয়ারলাইন্সের অপারেশন সেন্টার এবং সরকারি কর্তৃপক্ষ পরিস্থিতিকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। তারা কয়েক ঘন্টা ধরে বিভিন্ন ভুল তথ্যের পেছনে ছোটে। এমন একটি গুজবও ছড়ায় যে বিমানটি কম্বোডিয়ার একটি বিমানবন্দরে অবতরণ করেছে। এই সমন্বয়হীনতার কারণে একটি আনুষ্ঠানিক অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু করতে মারাত্মক দেরি হয়ে যায়। ভোরের আলো ফোটে। চীনে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকা যাত্রীদের পরিবারগুলোকে জানানো হয় যে ফ্লাইটটি বিলম্বিত হচ্ছে।
অবশেষে সকাল প্রায় 7:24 বিমানটি সামরিক র্যাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার 5 ঘন্টারও বেশি সময় পর মালয়েশিয়া এয়ারলাইন্স একটি পাবলিক বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্লাইট MH370 নিখোঁজ হয়েছে। এই বিলম্বের কারণে অনুসন্ধান অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে নষ্ট হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। আনুষ্ঠানিক ঘোষণার পর শুরু হয় বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে জটিল এবং সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান। প্রাথমিকভাবে অনুসন্ধান চালানো হয় দক্ষিণ চীন সাগরে এবং থাইল্যান্ড উপসাগরে, যেখানে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল এবং যেখানে এটি অদৃশ্য হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ 26টি দেশ তাদের জাহাজ এবং বিমান নিয়ে এই অনুসন্ধানে যোগ দেয়। কয়েকদিন ধরে প্রায় 30টি বিমান এবং 60টি জাহাজ তন্ন তন্ন করে সমুদ্রের উপরিভাগ খুঁজেও সেখানে বিমানের কোনো ধ্বংসাবশেষ, তেলের চিহ্ন বা যাত্রীদের কোনো ব্যক্তিগত সামগ্রী খুঁজে পায়নি। এই সময় বেশ কয়েকটি ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ে, যা অনুসন্ধান অভিযানকে আরও জটিল করে তোলে। চীনের স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবিতে সমুদ্রে ভাসমান কিছু বস্তু দেখা গিয়েছিল, যা প্রাথমিকভাবে বিমানের ধ্বংসাবশেষ বলে মনে করা হয়েছিল, কিন্তু পরে তা ভুল প্রমাণিত হয়। নিউজিল্যান্ডের একটি তেল ক্ষেত্রে কর্মরত একজন শ্রমিক দাবি করেন যে তিনি আকাশে একটি জ্বলন্ত বিমানকে পড়তে দেখেছেন। এই সমস্ত ভুল তথ্য অনুসন্ধানকারীদের শুধু বিভ্রান্তই করেনি, মূল্যবান সময়ও নষ্ট করেছিল। কয়েকদিন ধরে নিষ্ফল অনুসন্ধানের পর তদন্তকারীরা এবং বিশ্ববাসী এক কঠিন সত্যের মুখোমুখি হন। তারা সম্ভবত সম্পূর্ণ ভুল জায়গায় খুঁজছেন। বিমানটি দক্ষিণ চীন সাগরে নেই। তাহলে একটি আস্ত বোয়িং 777 বিমান গেল কোথায়? এই প্রশ্নটি তখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কিন্তু সবাই যখন দক্ষিণ চীন সাগরের দিকে তাকিয়েছিল, তখন হাজার হাজার মাইল উপরের একটি ব্রিটিশ স্যাটেলাইট নীরবে কিছু সংকেত ধারণ করছিল। কিন্তু কেউই শুরুতে ধারণা করতে পারেনি এই সংকেতগুলোই পুরো অনুসন্ধানকে পৃথিবীর অন্য প্রান্তে নিয়ে যাবে এবং রহস্যকে আরও ঘনীভূত করবে। এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টি আসে লন্ডনে অবস্থিত একটি ব্রিটিশ স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ইনমারস্যাটের সদর দপ্তর থেকে। ইনমারস্যাট বিশ্বজুড়ে বিমান, জাহাজ এবং প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সরবরাহ করে। তাদের একটি জিও স্টেশনারি স্যাটেলাইট, যার নাম ইনমারস্যাট 3F1, ভারত মহাসাগরের উপর স্থির অবস্থানে থেকে এই অঞ্চলের যোগাযোগ রক্ষা করছিল। প্রতিটি আধুনিক দূরপাল্লার বিমানে একটি স্যাটেলাইট ডেটা ইউনিট বা SDU থাকে, যা অনেকটা স্যাটেলাইট ফোনের মতো কাজ করে। এই SDUটি যুক্ত থাকে ইনমারস্যাট নেটওয়ার্কের সাথে। বিমানটির অন্যান্য যোগাযোগ ব্যবস্থা যেমন ট্রান্সপন্ডার বা ACARS ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হলেও বিমানের মূল পাওয়ার সিস্টেমের সাথে যুক্ত থাকায় SDUটি চালু ছিল। ইনমারস্যাট নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে প্রতি ঘন্টায় তার সাথে যুক্ত থাকা টার্মিনালগুলোর অবস্থা পরীক্ষা করার জন্য একটি সংকেত বা পিং পাঠায়। যদি টার্মিনালটি চালু থাকে, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে একটি উত্তর বা হ্যান্ডশেক ফিরিয়ে দেয়। ফ্লাইট MH370 র্যাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর লন্ডনের ইনমারস্যাট প্রকৌশলীরা তাদের ডেটা লগ পরীক্ষা করতে গিয়ে একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেন। তারা দেখেন যে MH370 এর SDU পরবর্তী প্রায় 7 ঘন্টা ধরে প্রতি ঘন্টায় তাদের এই পিংয়ের উত্তর দিয়ে গেছে। এই 7টি সফল হ্যান্ডশেক বা পিং ছিল সেই অদৃশ্য ডিজিটাল সূত্র, যা প্রমাণ করে যে বিমানটি র্যাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা ধরে আকাশে উঠছিল। এই পিংগুলোর সময় ছিল মালয়েশিয়ান সময় অনুযায়ী রাত 2:25, রাত 3:41, রাত 4:41, ভোর 5:41, সকাল 6:41, সকাল 7:13, যদিও এটি ছিল একটি অনির্ধারিত পিং, এবং সকাল 8:11। সবশেষে সকাল 8:19 অষ্টম এবং অসম্পূর্ণ একটি পিং শনাক্ত করা হয়। তদন্তকারীরা মনে করেন এই শেষ সংকেতটি সেই মুহূর্তে এসেছিল যখন বিমানটির জ্বালানি পুরোপুরি ফুরিয়ে গিয়েছিল এবং এর ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে বিমানের মূল পাওয়ার সিস্টেমও বিকল হয়ে যাচ্ছিল। এটি ছিল ফ্লাইট MH370 এর অন্তিম ডিজিটাল প্রতিধ্বনি। এই পিংগুলো থেকে বিমানটির নির্দিষ্ট অবস্থান, গতি বা উচ্চতা জানা সম্ভব ছিল না, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল দুটি গুরুত্বপূর্ণ তথ্য, যা তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম সূত্র হচ্ছে বার্স্ট টাইমিং অফসেট BTO।
বিটিও হলো সিগন্যালটি গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইট হয়ে বিমানে পৌঁছাতে এবং পুনরায় ফিরে আসতে মোট কত সময় লেগেছে তার পরিমাণ। এটিকে অনেকটা ঝড়ের সময় বিদ্যুৎ চমকানো এবং মেঘের গর্জনের মধ্যে সময়ের পার্থক্য মাপার সাথে তুলনা করা যেতে পারে। আপনি যত দূরে থাকবেন শব্দ শুনতে তত বেশি সময় লাগবে। একইভাবে বিটিও ডেটা থেকে প্রকৌশলীরা প্রতিটি পিং এর সময় স্যাটেলাইট থেকে বিমানটির দূরত্ব অত্যন্ত নির্ভুলভাবে বের করতে সক্ষম হন। যেহেতু ইনমার্সেড 3F1 স্যাটেলাইটটি ভারত মহাসাগরের উপর একটি স্থির অবস্থানে ছিল, তাই এই দূরত্বকে মানচিত্রে ফেললে একটি বিশাল বৃত্তচাপ বা আর্ক তৈরি হয়। প্রতিটি পিং এর জন্য একটি করে আর্ক তৈরি করা হয়। এর অর্থ হল প্রতিটি পিং এর সময় বিমানটি সেই নির্দিষ্ট আর্কের কোনো একটি বিন্দুতে অবস্থান করছিল। সকাল 8:11 শেষ পূর্ণাঙ্গ পিং এর উপর ভিত্তি করে যে আর্কটি তৈরি করা হয় সেটি হয়ে ওঠে তদন্তের কেন্দ্রবিন্দু। এটি সেই বিখ্যাত সপ্তম আর্ক, যার উপর কোথাও ফ্লাইট MH370 তার অন্তিম যাত্রা শেষ করেছিল। কিন্তু এই আর্কটি ছিল বিশাল। এটি মধ্য এশিয়ার কাজাখস্তান থেকে শুরু হয়ে ভারত মহাসাগরের দক্ষিণাংশের এক বিস্তীর্ণ এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। এর ফলে তদন্তকারীদের সামনে দুটি সম্ভাব্য গতিপথ বা করিডোর উঠে আসে। প্রথমটি উত্তরের করিডোর, যা থাইল্যান্ড, চীন এবং মধ্য এশিয়ার একাধিক দেশের উপর দিয়ে গেছে। আর দ্বিতীয়টি দক্ষিণের করিডোর, যা ইন্দোনেশিয়ার কাছ থেকে শুরু হয়ে দক্ষিণ ভারত মহাসাগরের এক জনমানব শূন্য এবং প্রায় অনাবিষ্কৃত অঞ্চলের দিকে চলে গেছে। এখন প্রশ্ন ছিল বিমানটি কোন করিডোর ধরে এগিয়েছিল। এই রহস্যের সমাধানও লুকিয়েছিল সেই পিংগুলোর মধ্যেই, যা এসেছিল দ্বিতীয় সূত্র অর্থাৎ বার্স্ট ফ্রিকোয়েন্সি অফসেট BFO থেকে। BFO হল ডপলার এফেক্টের একটি পরিমাপ। এটিকে একটি অ্যাম্বুলেন্সের সাইরেনের সাথে তুলনা করা যেতে পারে। অ্যাম্বুলেন্স যখন আপনার দিকে এগিয়ে আসে তখন তার সাইরেনের শব্দ তীক্ষ্ণ শোনায়, কারণ এর ফ্রিকোয়েন্সি বেশি থাকে, এবং যখন এটি আপনাকে অতিক্রম করে দূরে চলে যায় তখন তার শব্দ গভীর শোনায়, কারণ তখন ফ্রিকোয়েন্সি কম থাকে। একইভাবে বিমানটি যখন স্যাটেলাইটের দিকে সামান্য এগিয়ে আসে বা দূরে সরে যায় তখন তার পাঠানো পিং সিগন্যালের ফ্রিকোয়েন্সিতেও একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে। ইনমারস্যাট, বোয়িং এবং বিভিন্ন দেশের তদন্তকারী সংস্থার বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে এই BFO ডেটা বিশ্লেষণ করেন। তারা দেখেন যে পিংগুলোর ফ্রিকোয়েন্সি একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করেছে। এই প্যাটার্নটি কম্পিউটার মডেলে পরীক্ষা করে তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে বিমানটি একটি দক্ষিণমুখী গতিপথ অনুসরণ করছিল। যদি বিমানটি উত্তরের করিডোর ধরে যেত তবে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের প্যাটার্নটি সম্পূর্ণ ভিন্ন হতো। এই যুগান্তকারী বিশ্লেষণটি প্রায় নিশ্চিতভাবে প্রমাণ করে যে ফ্লাইট MH370 আন্দামান সাগর থেকে একটি দক্ষিণমুখী মোড় নিয়েছিল এবং ঘন্টার পর ঘন্টা ধরে ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে গিয়েছিল যতক্ষণ না তার জ্বালানি ফুরিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে 24 মার্চ 2014 সালে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নজিব রাজাক এক আবেগঘন সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তারা গভীর দুঃখের সাথে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ফ্লাইট MH370 এর যাত্রা দক্ষিণ ভারত মহাসাগরেই শেষ হয়েছে এবং বিমানের কেউই বেঁচে নেই। এই ঘোষণার সাথে সাথে অনুসন্ধান অভিযান এক নতুন এবং আরও বেশি চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করে। পুরো বিশ্বের মনোযোগ এবং রিসোর্স দক্ষিণ চীন সাগর থেকে সরে যায় পৃথিবীর অন্যতম দুর্গম এবং প্রতিকূল এক সামুদ্রিক অঞ্চলে দক্ষিণ ভারত মহাসাগরে। কিন্তু এই অঞ্চলে অনুসন্ধান অভিযান চালানো ছিল রীতিমতো এক চ্যালেঞ্জ, কারণ অনুসন্ধানের নতুন এলাকাটি ছিল অস্ট্রেলিয়ার পার্থ উপকূল থেকে প্রায় 1500 কিলোমিটার পশ্চিমে এবং এর আয়তন ছিল লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার। এই অঞ্চলের সমুদ্রের গড় গভীরতা প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার, যা এটিকে বিশ্বের অন্যতম গভীরতম স্থানগুলোর একটি করে তুলেছে। এছাড়া এই অঞ্চলটি রোলিং ফোর্টিস বা গর্জনশীল 40 নামে পরিচিত, যা এখানকার প্রচণ্ড বাতাস এবং 30-40 ফুট উঁচু বিশাল ঢেউয়ের জন্য কুখ্যাত। এদিকে এখানকার সমুদ্রের তলদেশ কোনো সমতল ভূমি নয়, বরং এটি গিরিখাত, আগ্নেয়গিরি এবং পর্বতমালা দ্বারা পূর্ণ এক বন্ধুর এবং অজানা জগৎ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার নেতৃত্বে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তত্ত্বাবধানে এক বিশাল বহুজাতিক আন্ডার ওয়াটার বা সমুদ্রের তলদেশে অনুসন্ধান অভিযান শুরু হয়। প্রায় 3 বছর ধরে বিশেষায়িত জাহাজগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা
ম্যাপ করে এবং তন্ন তন্ন করে খোঁজে। 2017 সালের জানুয়ারিতে এই দীর্ঘ এবং ব্যয়বহুল অভিযান কোনো সাফল্য ছাড়াই স্থগিত করা হয়। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং চীন যৌথভাবে ঘোষণা করে যে কোনো নতুন এবং সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তারা আর অনুসন্ধান চালাবে না। এই ঘোষণাটি নিখোঁজদের পরিবারদের জন্য ছিল এক হৃদয় বিদারক মুহূর্ত। সরকারি অনুসন্ধান বন্ধ হয়ে যাওয়ার পর নিখোঁজদের পরিবারগুলো আশা প্রায় ছেড়েই দিয়েছিল। ঠিক তখনই এগিয়ে আসে ওশান ইনফিনিটি নামে একটি বেসরকারি আমেরিকান সমুদ্র অনুসন্ধান কোম্পানি। তারা মালয়েশিয়ান সরকারের কাছে এক অভিনব প্রস্তাব দেয়, নো ফাইন্ড নো ফি। এর অর্থ হল, যদি তারা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় তবেই কেবল সরকার তাদের অর্থ প্রদান করবে, অন্যথায় নয়। ওশান ইনফিনিটি তাদের অত্যাধুনিক জাহাজ সিভেট কনস্ট্রাক্টর নিয়ে 2018 সালের জানুয়ারিতে একটি নতুন অনুসন্ধান শুরু করে। এর জাহাজটিতে ছিল 8টি অটোনোমাস ডুবোযান বা AUV, যা একসাথে সমুদ্রের তলদেশের বিশাল এলাকা স্ক্যান করতে পারত। কয়েক মাসের মধ্যে তারা প্রায় 1,12,000 বর্গ কিলোমিটার এলাকা অনুসন্ধান করে, যা ছিল আগের যে কোনো অভিযানের চেয়ে অনেক দ্রুত। কিন্তু দুর্ভাগ্যবশত এই উচ্চাভিলাষী এবং প্রযুক্তিগতভাবে উন্নত অভিযানটিও ব্যর্থ হয়। 2018 সালের মাঝামাঝি সময়ে ওশান ইনফিনিটি তাদের অনুসন্ধান স্থগিত করে দেয়। প্রথমবারের অনুসন্ধান ব্যর্থ হলেও ওশান ইনফিনিটি হাল ছাড়েনি। 2024 ডিসেম্বরে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয় ফ্লাইট MS-370 এর খোঁজে ফের অনুসন্ধান শুরু হচ্ছে। 2025 শুরুতে নতুন করে অনুসন্ধান শুরু হওয়ার 1.5 মাসের মাথায় ওশান ইনফিনিটি তাদের এবারের অভিযানটি স্থগিত করে। অবশ্য এবছরের শেষের দিক থেকে আবারও অনুসন্ধান অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞানের সর্বোচ্চ প্রচেষ্টা এবং মানব ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান সত্ত্বেও MS-370 কোনো চিহ্ন ভারত মহাসাগরের গভীরে পাওয়া গেল না। লন্ডনের একটি অফিস থেকে শুরু করে ভারত মহাসাগরের অতল গভীর পর্যন্ত একদল ব্রিলিয়ান্ট বিজ্ঞানী এবং প্রকৌশলী কিছু অদৃশ্য ডিজিটাল সংকেতকে অনুসরণ করে একটি ভূতুরে বিমানের গতিপথকে প্রায় নির্ভুলভাবে চিহ্নিত করেছিলেন। কিন্তু যখন সমুদ্রের গভীরে অনুসন্ধান ব্যর্থ হচ্ছিল, তখন এক অপ্রত্যাশিত জায়গা থেকে রহস্যের জট খুলতে শুরু করে। আফ্রিকার উপকূলে ভেসে আসে কিছু ধ্বংসাবশেষ। এই খণ্ড খণ্ড টুকরোগুলো কিসের ইঙ্গিত দিচ্ছিল এবং এগুলো কি পেরেছিল বিমানটির অন্তিম মুহূর্তে ঠিক কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর দিতে? 29 জুলাই 2015 বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় 500 দিন পর ভারত মহাসাগরের পশ্চিম প্রান্তে আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত ফরাসি দ্বীপ রিইউনিয়নের সৈকতে জনি বেগ নামে এক ব্যক্তি সৈকত পরিষ্কার করার সময় একটি 2 মিটার লম্বা ঝিনুকে ঢাকা ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি ছিল একটি বিমানের ডানার অংশ। এই আবিষ্কারটি ছিল MS-370 রহস্যের প্রথম বাস্তব অগ্রগতি। ফ্ল্যাপেরন নামে পরিচিত এই বস্তুটি মূলত বিমানের ডানার পেছনের অংশ, যা বিমানের গতি এবং উচ্চতা নিয়ন্ত্রণে সাহায্য করে। দ্রুত সেই উদ্ধার হওয়া ফ্ল্যাপেরন ফ্রান্সের টুলোজে অবস্থিত ব্যুরো অফ ইনকোয়ারি অ্যান্ড এনালিসিস ফর সিভিল এভিয়েশন সেফটি BEA এর ল্যাবে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞরা এর গঠন এবং এর গায়ে থাকা একটি সিরিয়াল নম্বর পরীক্ষা করে নিশ্চিত হন যে এটি একটি বোয়িং 777 বিমানের অংশ এবং এটি নিখোঁজ ফ্লাইট MS-370 এরই অংশ। এটি ছিল প্রথম অকাট্য প্রমাণ যা ইনমারসেটের ডেটাকে নির্ভুল প্রমাণ করে এবং নিশ্চিত করে যে বিমানটি ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছিল। এদিকে ফ্ল্যাপেরনের ফরেন্সিক বিশ্লেষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা দেখেন যে এটি বিমানের ডানা থেকে তীব্র গতিতে বিচ্ছিন্ন হয়েছিল এবং এর প্রান্তগুলো ছিল ক্ষতিগ্রস্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্ল্যাপেরনটি অবতরণের জন্য নির্ধারিত বা এক্সটেন্ডেড অবস্থায় ছিল না, বরং এটি রিট্র্যাক্টেড বা স্বাভাবিক উড্ডয়নের অবস্থাতেই ছিল। এটি থেকে মনে করা হয় যে বিমানটি কোনো নিয়ন্ত্রিত অবতরণ বা ডিচিং করার চেষ্টা করেনি, বরং এটি সম্ভবত জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর একটি দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে সর্পিল গতিতে সমুদ্রের বুকে আছড়ে পড়েছিল। রিইউনিয়নের এই আবিষ্কারের পর পূর্ব আফ্রিকা এবং মাদাগাস্কারের উপকূলে আরও অনেক ধ্বংসাবশেষ ভেসে আসতে শুরু করে। মোজাম্বিক, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মরিশাসের মতো দেশগুলোর সৈকতে বিমানের ডানার টুকরো, ইঞ্জিনের কাউলিংয়ের অংশ যাতে রোলস রয়েসের লোগো ছিল এবং এমনকি বিমানের ভেতরের কেবিনের প্যানেলের মতো প্রায় 30টি বস্তু পাওয়া যায়, যেগুলোকে MS-370 এর নিশ্চিত বা সম্ভাব্য অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে।
এই ধ্বংসাবশেষগুলো সমুদ্র স্রোতের গতিপথ বিশ্লেষণ বা ড্রিফট মডেলিং ব্যবহার করে বিজ্ঞানীরা বিমানটির সম্ভাব্য পতনের এলাকাকে আরও কিছুটা ছোট করে আনেন। কিন্তু এই খণ্ড খণ্ড টুকরোগুলো কোথায় বিমানটি বিধ্বস্ত হয়েছিল তার ইঙ্গিত দিলেও কেন বা কিভাবে এটি ঘটল সেই মূল প্রশ্নের উত্তর দিতে পারেনি। সেই উত্তরটি লুকিয়ে আছে ককপিটের ভেতরের রহস্যে। যেহেতু বিমানটির গতিপথ পরিবর্তন এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার ঘটনাগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং ইচ্ছাকৃত, তাই তদন্তের কেন্দ্রবিন্দুতে চলে আসেন বিমানের দুই পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এবং ফার্স্ট অফিসার ফারিক হামিদ। 53 বছর বয়সী জাহারি ছিলেন মালয়েশিয়া এয়ারলাইন্সের একজন অত্যন্ত অভিজ্ঞ এবং সম্মানিত পাইলট। তার 33 বছরের কর্মজীবনে 18,000 ঘণ্টারও বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। তিনি একজন প্রশিক্ষক এবং পরীক্ষকও ছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ স্বামী ও পিতা এবং একজন দক্ষ প্রকৌশলী, যিনি অবসরে তার বাড়িতে একটি অত্যাধুনিক বোয়িং 777 ফ্লাইট সিমুলেটর তৈরি করেছিলেন। কিন্তু তদন্তের এক পর্যায়ে ক্যাপ্টেন জাহারি হয়ে ওঠেন প্রধান সন্দেহভাজন। এর প্রধান কারণ শুধুমাত্র একজন অত্যন্ত অভিজ্ঞ 777 পাইলটের পক্ষে সম্ভব বিমানটির যোগাযোগ ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে বন্ধ করা এবং সামরিক রেডার এড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিমানটিকে নির্ভুলভাবে পরিচালনা করা। এছাড়া মালয়েশিয়ান পুলিশ তার বাড়ির ফ্লাইট সিমুলেটরের হার্ড ড্রাইভ পরীক্ষা করে কিছু মুছে ফেলা ডেটা উদ্ধার করে। এর মধ্যে একটি গতিপথ পাওয়া যায় যা দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে MH370 এর অনুমিত গতিপথের সাথে অনেকটাই মিলে যায়। তবে এই তত্ত্বের বিরুদ্ধে অনেক যুক্তি রয়েছে। মালয়েশিয়ান সরকার এবং FBI ক্যাপ্টেন জাহারির ব্যক্তিগত, মানসিক এবং আর্থিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তার মধ্যে আত্মঘাতী হওয়ার মতো কোনো উদ্দেশ্য বা কোনো চরমপন্থী গোষ্ঠীর সাথে জড়িত থাকার প্রমাণ পায়নি। তার পরিবার এবং বন্ধুরা তাকে একজন দয়ালু এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন। ফ্লাইট সিমুলেটরের ডাটাটিও চূড়ান্ত প্রমাণ নয়, কারণ একজন বিমান চালক হিসেবে তিনি হয়তো নিছক কৌতূহলের বশেই এই রুটটি তৈরি করতে পারেন। এরপর আসে ফার্স্ট অফিসার ফারিক হামিদ। 27 বছর বয়সী ফারিক হামিদ ছিলেন একজন তরুণ এবং প্রতিশ্রুতিশীল পাইলট। এটি ছিল বোয়িং 777-এ তার চূড়ান্ত প্রশিক্ষণ ফ্লাইটগুলোর একটি, এবং এই ফ্লাইটের পরই তার পুরোপুরি সার্টিফাইড হওয়ার কথা ছিল। তদন্তে তার বিরুদ্ধে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবনে কোনো বড় সমস্যা ছিল না এবং তার এই ধরনের একটি ভয়াবহ কাজ করার কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। চূড়ান্ত রিপোর্টে মালয়েশিয়ান তদন্তকারীরা বলেন যে তারা কোনো পাইলটের জড়িত থাকার সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি। যদি পাইলটরা দায়ী না হন তাহলে আর কি ঘটতে পারে? তদন্তকারীরা আরও কয়েকটি সম্ভাবনার বিষয়টিও বিশ্লেষণ করেছেন, যেমন ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের বিষয়। এই তত্ত্ব অনুযায়ী কোনো যাত্রী বা তৃতীয় কোনো পক্ষ ককপিটে প্রবেশ করে বিমানটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সম্ভাব্য ছিনতাইকারী হিসেবে বিমানে থাকা 19 এবং 29 বছর বয়সী দুজন ইরানি নাগরিক, যারা জাল অস্ট্রিয়ান এবং ইতালীয় পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন, তাদের নাম উঠে আসে। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের দিকে ইঙ্গিত করলেও ইন্টারপোলের তদন্তে দেখা যায় তারা ছিলেন সাধারণ আশ্রয় প্রার্থী এবং তাদের সাথে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না। বিমানে থাকা অন্য কোনো যাত্রীরও সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া এই তত্ত্বের সবচেয়ে বড় দুর্বলতা হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী আজ পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। ছিনতাইয়ের ক্ষেত্রে সাধারণত কোনো দাবি, যেমন মুক্তিপণ বা রাজনৈতিক দাবি জানানো হয়। এখানে সেরকম কিছুই ঘটেনি। এরপর আসে যান্ত্রিক ত্রুটি ও গোস্ট ফ্লাইট তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী বিমানে কোনো মারাত্মক যান্ত্রিক ত্রুটি, যেমন একটি আগুন বা আকস্মিক ডিকম্প্রেশন বা কেবিনের বায়ুচাপ কমে যাওয়ার ঘটনা ঘটেছিল। বিমানের কার্গোতে ছিল প্রায় 490 পাউন্ড বা 221 কেজি লিথিয়াম আয়ন ব্যাটারি, যা থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা করা যায়। একটি অনিয়ন্ত্রিত আগুন ককপিটে বিষাক্ত ধোঁয়া তৈরি করতে পারে, যা পাইলট সহ সকল যাত্রী ও ক্রুকে হাইপক্সিয়া বা অক্সিজেনের অভাবে জ্ঞানহীন করে দিতে পারে। জ্ঞান হারানোর আগে কোনো পাইলট হয়তো বিমানটিকে নিকটতম কোনো বিমানবন্দরে, যেমন পেনাং বা লাংকাউইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি মোড় নিয়েছিলেন, যা সামরিক রেডারে দেখা গিয়েছিল। এরপর বিমানটি অটো পাইলটে ঘন্টার পর ঘন্টা ধরে উঠতে থাকে যতক্ষণ না তার জ্বালানি ফুরিয়ে যায়। এই গোস্ট ফ্লাইট তত্ত্বটি বিমানের দীর্ঘ সময় ধরে উড়ে চলাকে ব্যাখ্যা করতে পারলেও যোগাযোগ ব্যবস্থাগুলোর পর্যায়ক্রমিক এবং সুনির্দিষ্টভাবে বন্ধ হয়ে যাওয়াকে ব্যাখ্যা করতে পারে না।
একটি আকস্মিক এবং বিপর্যয়কর ঘটনা সাধারণত বিশৃঙ্খল হয়, এতটা সুশৃঙ্খল হয় না। ফ্লাইট MH370 এর বিপর্যয় ছিল বিমান চলাচল শিল্পের জন্য একটি বিশাল সতর্কবার্তা। এই ঘটনাটি আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনাও করেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO গ্লোবাল অ্যারোনটিক্যাল ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম বা GADSS নামে একটি নতুন মানদণ্ড চালু করেছে। এর অধীনে আধুনিক বিমানগুলোকে এখন থেকে প্রতি 15 মিনিটে তাদের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট করতে হবে। যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় তবে রিপোর্টিং প্রতি 1 মিনিটে নেমে আসবে। ভবিষ্যতে যাতে ব্ল্যাক বক্স খুঁজে পেতে এত বেগ পেতে না হয় তার জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ চলছে। এর মধ্যে রয়েছে দীর্ঘ সময় ধরে ব্যাটারি চলার ব্যবস্থা এবং ডিপ্লয়েবল রেকর্ডার বা ইজেক্টেবল ব্ল্যাক বক্সেস, যা বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ভেসে থেকে নিজস্ব লোকেশন সিগন্যাল পাঠাতে থাকবে। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 এর ঘটনাটি এমন একটি রহস্য যা আমাদের প্রযুক্তির সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটি এমন এক সময় ঘটল যখন আমরা বিশ্বাস করি যে প্রযুক্তি দিয়ে সবকিছুই ট্র্যাক করা সম্ভব, সবকিছুই নজরদারির অধীনে। কিন্তু এই ঘটনায় প্রমাণ করে দিল যে আমাদের গ্রহটি এখনো কতটা বিশাল এবং অজানা এবং আমাদের প্রযুক্তি কতটা অকেজো হতে পারে। এই রহস্যের কেন্দ্রে রয়েছে কোনো একজন বা একাধিক ব্যক্তির ইচ্ছাকৃত হস্তক্ষেপের প্রবল সম্ভাবনা, কিন্তু সেই হস্তক্ষেপের পেছনের উদ্দেশ্য হয়তো চিরকালই আমাদের অজানা থেকে যাবে। যতদিন না ভারত মহাসাগরের গভীরে হারিয়ে যাওয়া ব্ল্যাক বক্স দুটি খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন MH370 এর আসল সত্য হয়তো অধরাই থেকে যাবে।